আবারও স্বাগত একুশে বিজনেসে। দর্শক, এখন রয়েছে বাংলাদেশ চীন দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সাধারণ সম্পাদক ও মুখপাত্র আল মামুন মৃথা। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত একুশে বিজনেসে। ধন্যবাদ। মামুন ভাই, আপনার কাছে প্রথমেই জানতে চাই, চীনের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক কেমন ইন টার্মস অফ ট্রেড ব্যালেন্স? দেখুন, চীনের সাথে পৃথিবীর বেশিরভাগ দেশেরই এই ট্রেড ইমব্যালেন্স আছে। তারা সারা পৃথিবীর সবচেয়ে বড় ম্যানুফ্যাকচারিং হাব। সারা পৃথিবীর জন্য তারা বিভিন্ন রকমের জিনিস তৈরি করছে। ফিনিশ প্রোডাক্ট আছে, যন্ত্রাংশ আছে, মিনারেলস আছে, হরেক রকমের পণ্য। জি। সো এবং সারা পৃথিবী তার স্বীয় প্রয়োজনেই চীন থেকে এই ধরনের পণ্যগুলো সংগ্রহ করে থাকে, যেরকম আমরা করি। সবচেয়ে সাশ্রয়ী দামে, সবচেয়ে সাশ্রয়ী দামে, ওয়ার্ল্ড ক্লাস কোয়ালিটি, এবং যে কমিটমেন্ট, ডেলিভারির যে কমিটমেন্ট টাইম আছে তার মধ্যে। সো আমাদের যারা আন্তর্জাতিক ব্যবসা করেন তাদের জন্য এই তিনটা ফান্ডামেন্টাল ইস্যুস খুব গুরুত্বপূর্ণ। জি। সো বাংলাদেশের সাথে যে চীনের ট্রেড ইমব্যালেন্স আমরা দেখছি, সেগুলো আসলে বেশ কিছু যৌক্তিক কার্যকারণে হয়ে থাকে। কারণ আমরা চীন থেকে যে ধরনের পণ্য বেশি আমদানি করি, সেগুলো আসলে আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে র মেটেরিয়ালস আছে, ইন্ডাস্ট্রিয়াল যে মেশিনারিজ আছে, এবং তার আনুষঙ্গিক যে জিনিসগুলো দরকার হয় বিভিন্ন ট্রেড অ্যান্ড সার্ভিসেসের জন্য আমাদের বিভিন্ন সেক্টরে। সো এই জিনিসগুলো কিন্তু আমরা আবার ওই জিনিসগুলো দিয়ে এখানে পণ্য তৈরি করি এবং সেগুলো আমরা আবার সারা পৃথিবীব্যাপী এক্সপোর্ট করি। আচ্ছা, এই যে ক্যাপিটাল মেশিনারিজ অথবা আপনি অন্য র মেটেরিয়ালের কথা বলেন, র মেটেরিয়াল আমি ধরে নিলাম বাংলাদেশে নাই, কিন্তু ক্যাপিটাল মেশিনারিজ তাদের যে টেকনোলজি সেটা থেকে শিখে আমরা নিজেরা উৎপাদনে সক্ষম কখনো হব বলে মনে হয় আপনার? আমরা তো আশা করি, কারণ একসময় চীনও এই জিনিসগুলো তৈরি করতো না। আপনি যদি 80-এর দশকে, 90-এর দশকে বা 2003-4 পর্যন্ত দেখেন, আমাদের এখানে যে গার্মেন্টসের মেশিনারিজগুলো আসতো তার খুব কম সংখ্যকই আপনার চীন থেকে সোর্স হতো। আমরা দেখলাম যে চীন আস্তে আস্তে এই জিনিসগুলো তৈরি করা এবং সেগুলোর মান উন্নয়ন করা এবং আন্তর্জাতিক পর্যায়ের জন্য যেই স্ট্যান্ডার্ডসগুলো দরকার সেগুলো তার কম্পিটিটরের চেয়ে প্রায় অর্ধেক দামে অফার করছে। সো এইটাই ছিল চীনের শক্তি। আচ্ছা, আমারও একটা প্রশ্ন, যে আসলে চীনের সব ধরনের প্রোডাক্ট, ইলেকট্রনিক্স থেকে শুরু করে ক্যাপিটাল মেশিনারিজ, ইচ অ্যান্ড এভরিথিং, তাদের প্রাইসটা খুবই রিজনেবল হয়ে থাকে, আপনি যেটা বলেন অর্ধেক দামে। এটার কারণ কি মনে হয়? অনেকগুলো কারণ। একটা হচ্ছে যে ওদের রাষ্ট্রীয় পলিসি হচ্ছে উৎপাদনমুখী, এবং লেট 80s-এ যারা যখন তারাও আমাদের মতো এই কৃষি প্রধান দেশে ছিল। আচ্ছা। এবং তার থেকে তারা যখন নাকি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে শিফট করলো, তখন তাদের সরকারের নেয়া বেশ কিছু নীতি এবং সহযোগিতা তাদেরকে উদ্যোক্তা হতে আপনার অনুপ্রেরণা জুগিয়েছে, সহায়তা করেছে, কিছু অর্থে বাধ্যও করেছে। তাদের এডুকেশন সিস্টেম এটাকে কমপ্লিমেন্ট করে। আচ্ছা। এবং তারা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে যে আগামী 30, 40, 50 বছরে আমরা চীনকে কোন জায়গায় দেখতে চাই। সো সেখান থেকে ক্যালকুলেশন করে করে তারা এই নীতিগুলো নিতে থাকে। তাদের যেহেতু একটা ধারাবাহিক পলিটিক্যাল পার্টি এত বছর ধরে আছে, তো দেখেছি যে আমরা সেই নীতির বাস্তবায়নে বড় কোনো পরিবর্তন হয়নি। যেটার সুফল তারা পেতে থাকে এই নীতি যখন গ্রহণ করে, তার 10 বছর সময় লেগেছে তাদের। তো সারা পৃথিবীকে তারা আকৃষ্ট করতে পেরেছে তাদের দেশের প্রতি। প্রথমে তাদের দেশে যাতে ওই ধরনের পণ্যগুলো তৈরি হয়, 2 ওই পণ্য তৈরির যেই জ্ঞান এবং অভিজ্ঞতা আছে সেটাকে তারা হাতে নিয়ে সেটার মান উন্নয়ন করতে থাকে নিজেদের মতো করে। এবং সেটা করতে গিয়ে দেখা যায় যে পণ্যের যে র মেটেরিয়ালস দরকার তার বৃহদাংশই তার চীনের ভেতরে মজুদ আছে, তাকে ইম্পোর্ট করতে হচ্ছে না। সো বাকি কম্পিটিটরদের তুলনায় তার নিজস্ব র মেটেরিয়ালস আছে, তার এখন সেই প্রযুক্তির বিদ্যা আছে, তার একটা বড় ট্রেইনড ওয়ার্কফোর্স আছে। সো তার গভর্নমেন্ট পলিসি তার জন্য সহায়ক, তার ব্যাংক তার জন্য সহায়ক, এবং তার দেশের লোকজনের যে বেসিক মানসিকতা
যে আমাকে ক্রমান্বয়ে ওই পজিশনে নিতে হবে যেখানে আমি আমার নিজের যোগ্যতা প্রমাণ করতে পারবো। এবং সেই ধারাবাহিক প্র্যাকটিস যখন তারা বারবার করছিল, আজকের চীনকে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, ইনভেস্টমেন্ট সামিটে চীন থেকে অনেক ব্যবসায়ী প্রতিনিধিরা এসেছিলেন এবং বছরে কয়েকবারই চীনের অনেক ব্যবসায়ী দল আসলে আমাদের এখানে ভিজিট করে যায় এবং বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিরাও অনেক দাবি দেওয়া বলে। সেক্ষেত্রে আপনার কাছে কোন কোন দাবি দেওয়াগুলো সবচেয়ে উল্লেখযোগ্য মনে হয় ইন টার্মস অফ ট্যারিফ ও নন ট্যারিফ ব্যারিয়ারের ক্ষেত্রে? দেখুন, ব্যাপারটা আসলে খুব বিস্তৃত একটা ইস্যু এবং সেটার আমরা সবসময় ভগ্নাংশের আলাপ করি যখন যে ইস্যুটা সামনে চলে আসে। আমাদের আমি যদি বলি যে ওদের এইখানে তারা বাংলাদেশের পণ্য নিতে আগ্রহী কিনা, আমি বলবো যে হ্যাঁ, আগ্রহী। আমি যদি বলি যে তাদের সরকারি নীতিগুলো ওভারঅল আমরা যেটা দেখতে পাই সেটা বাংলাদেশের পণ্য এক্সপোর্ট করার জন্য সহায়ক কিনা, আমি বলবো সহায়ক। তারপরেও কিছু স্ট্যান্ডার্ড তারা মেনটেন করে। পৃথিবীর সবগুলো উন্নত দেশে এই স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়। তার মধ্যে চীনের কাস্টমস, তার কিছু নিজস্ব স্ট্যান্ডার্ড আছে যে তার দেশে পণ্য, বিশেষ করে আমরা যদি খাদ্য পণ্যর কথা চিন্তা করি তাহলে সেগুলো যে দেশ থেকেই আসুক না কেন তাকে ওই স্ট্যান্ডার্ড মিট করতে হবে। সেই জায়গায় আমরা কিছু কিছু ক্ষেত্রে পিছিয়ে আছি। 2 নাম্বার হচ্ছে যে তার দেশের পণ্য যখন আপনি বিপণন করবেন তার দেশের কিছু প্যাকেজিং স্ট্যান্ডার্ড আছে, সেটা আপনাকে মেনটেন করতে হবে। সেই ক্ষেত্রেও আমরা পিছিয়ে আছি। চীন সারা পৃথিবীর সবচেয়ে বড় বাজার। ও শুধু তৈরি করে তা না, জনসংখ্যার বিচারে এবং পারচেস পাওয়ারের বিচারে কিন্তু চীন এখন সবচেয়ে বড় বাজারে পরিণত হয়েছে সারা পৃথিবীর জন্য। তো সেই সূত্রেই সারা পৃথিবীর সকল দেশের সকল ব্র্যান্ডরাই চীনের ভোক্তা সাধারণের মার্কেট শেয়ার ধরার জন্য খুব ইন্টেন্স কম্পিটিশনে আছে এবং তারা চীনের জন্যই আলাদা স্ট্র্যাটেজি তৈরি করে। তো আপনি দেখবেন যে অনেকগুলো গ্লোবাল ব্র্যান্ড যখন তাদের আউটলেট চীনে তৈরি করে, তখন সেটা চীনের জনগণ কি ধরনের পণ্য পছন্দ করে এবং তাদের স্ট্যান্ডার্ডটা কি হলে সেটা চীনে অ্যাকসেপ্টেড হবে সেই জন্য তৈরি করে। আচ্ছা, বাংলাদেশের জন্য, বাংলাদেশ রপ্তানি করার জন্য চীনের কোন কোন প্রোডাক্টকে ফোকাস করা উচিত বলে মনে হয় আপনার কাছে? অনেক রকমের জিনিস আছে। দেখুন, আমাদের দেশের আয়তন, আমাদের দেশের মানুষ, আমাদের এখনো পর্যন্ত যে শিক্ষাগত যোগ্যতা আছে এবং আমাদের যে ভৌগোলিক ফ্যাসিলিটিসগুলো আমরা ন্যাচারালি এনজয় করি, এগুলোকে মাথায় নিয়ে আসলে আমাদেরকে প্রোডাক্ট তৈরি করতে হবে। আমরা ন্যাচারালি আপনি দেখবেন যে লেদারে আমরা ভালো করতে পারি। আমাদের বড় জনসংখ্যার প্রয়োজন মেটাতে যেই রকমের পশু আমরা কোরবানি করি তাদের চামড়া আমাদের এখানে অ্যাভেলেবেল থাকে। আইটিতে আমাদের একটা ভালো করার সুবিধা আছে। আমি মনে করি যে আমাদের ব্লু ইকোনমিতে ভালো করার সুবিধা আছে এই কারণে যে বঙ্গোপসাগরে আমাদের যে এলাকাটা আছে সেই এলাকাটা অনেক কারণেই আপনার গুরুত্বপূর্ণ। সেটা মৎস্য আরোহণের কথা বলেন বা আপনার খনিজ আরোহণের কথা বলেন, অনেকগুলো কারণে এটা বেশ গুরুত্বপূর্ণ। তো আমাদের স্ট্রং সেক্টর যেটা আছে গার্মেন্টস এবং টেক্সটাইল, সেক্ষেত্রে আমরা আরও ভালো দিকে যেতে পারি। নতুন নতুন প্রযুক্তি যেগুলো আসছে, ম্যানমেড ফাইবার এবং আপনার এআইকে ইনক্লুড করে যেই রকমের এফিসিয়েন্সি লেভেল চীন বাড়াচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের সহযোগিতার একটা বড় জায়গা আছে। আচ্ছা, এই ম্যাগনেট ফাইবার নিয়ে আপনি যেটা বলছেন, আমরা গতকাল অনুষ্ঠানে শুনেছি যে আসলে এখন ফেব্রিকের রিকোয়ারমেন্টও চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে নতুন যেহেতু একটা ডিমান্ড ক্রিয়েট হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা আগে থেকে মার্কেট প্লেয়ার হিসেবে কাজ করার জন্য কি করা যেতে পারে? আমরা বেশ কয়েক বছর ধরেই আমাদের টেক্সটাইল এবং গার্মেন্টসের যে বন্ধুরা আছে তারা এই ব্যাপারে আসলে সরকারকে বলছিল যে আমরা এই চীনের সাথে যৌথভাবে একটা কারখানা তৈরি করতে পারি কিনা। কারণ এই ম্যানমেড ফাইবারের বা পেট্রোলিয়াম বাই প্রোডাক্ট হিসাবে যেই ফাইবার আমরা তৈরি করি সেগুলো আসলে খুব এক্সপেন্সিভ তৈরি করা। এবং গভর্নমেন্টের তরফ থেকে আসলে আমরা এখনো পর্যন্ত শক্ত কোনো পদক্ষেপ দেখতে পাইনি
যে তারা চীনের সাথে যৌথভাবে এই জিনিসটা তৈরি করতে চায়, সে ব্যাপারে আলাপ আলোচনা নিয়ে ডিসিশন নিয়ে তারা ব্যবস্থা নিয়েছেন। এটা কি এই গভর্নমেন্ট বলছেন না আগের গভর্নমেন্ট? আগের গভর্নমেন্ট। আমরা এই দাবিটা তো অনেক দিন ধরে, এবং এই ট্রেন্ডটা যে আলটিমেটলি গার্মেন্টস কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু আমরা সারা পৃথিবী জানি। আমাদের নিজস্ব ফাইবার থেকে বা আমাদের, আপনি যদি দেখবেন যে ব্যাক এন্ডে এখনো পর্যন্ত আমরা সেই স্ট্রেংথটা অর্জন করতে পারি নাই। জি মামুন ভাই, সরি টু ইন্টারাপ্ট, একজন দর্শক যুক্ত হয়েছে, আমরা ফোনটা নিয়ে আসছি প্লিজ। জি দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি দর্শক আমাকে শুনতে পাচ্ছেন? জি 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 হ্যাঁ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। মাননীয় অতিথির কাছে আমার প্রশ্ন আছে। আমরা আমদানিকারক দেশ হতে কবে রপ্তানিকারক দেশ পরিণত হব? চীনের এখানে এনে এখানটায় শিল্প কলকারখানা তৈরির ব্যাপারে আপনারা কোনো উদ্যোগ নেবেন কিনা, এই প্রসঙ্গে একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, অনেক ধন্যবাদ। উনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আমরা আসলে আমাদের দেশের যে বাস্তব অবস্থা সেগুলোকে মাথায় নিয়ে লিমিটেশনসগুলোকে সামনে রেখে আমাদেরকে কাজ করতে হয়। জি, রপ্তানির ক্ষেত্রে আমরা চেষ্টা করছি, বিভিন্ন সেক্টরের ব্যবসায়ী যারা আছে তারা চেষ্টা করছে। আমি দর্শকের জানার জন্য একটা ইনফরমেশন বলতে চাই, 2019 পর্যন্ত চীন থেকেই কিন্তু আমরা সর্বাধিক বিনিয়োগ পেয়েছি। আপনি কনজিকিউটিভ ইয়ার্স যদি দেখেন 2018, 17 বা তার আগের বেশ কয়েক বছর চীন থেকেই বাংলাদেশের সর্ববৃহৎ বিনিয়োগগুলো এসেছে। বিভিন্ন সেক্টরে কিন্তু তারা অলরেডি ইনভেস্ট করেছে। বাংলাদেশ চায়না চেম্বারের শুধু মেম্বার বেস যদি আপনি দেখেন 550-র মতো চীনা ইন্ডাস্ট্রি বাংলাদেশে ইনভেস্ট করেছে বিভিন্ন সেক্টরে। তো এইটা ইমপ্রুভ আরও করতে পারে, কারণ আমরা এই 550-তে খুশি না কেন, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে তাদের ইনভেস্টমেন্ট আরও বেড়েছে, এবং সেই বাড়ার বেশ কিছু কার্যকারণ আছে, পলিসি আছে। উভয় দেশের সাথে উভয় দেশের যে সম্পর্কের গভীরতা সেইটাও একটা বড় ফ্যাক্টরস আছে। এবং একজন বিনিয়োগকারী যদি বাংলাদেশে বিনিয়োগ করেন, উনার বিনিয়োগ এর আপনার সুরক্ষা এবং বেশ কিছু জায়গায় উনি বেশ কিছু কমিটমেন্ট চান গভর্নমেন্টের তরফ থেকে। সেই কমিটমেন্টগুলো আমরা কতটুকু রাখতে পারছি তার উপরে ডিপেন্ড করবে যে বাংলাদেশে আরও কতটুকু বিনিয়োগ আসবে। কোথায় কোথায় কমিটমেন্ট রাখা যায় না অথবা রাখাটা কষ্টকর? আমরা দেখতে পাই যে আসলে আমাদের যেই নীতি আইন কানুনের কথা আমরা বলি সেই জিনিসটার ধারাবাহিকতা থাকে না। আপনি আজকে এই মুহূর্তে একজন ইনভেস্টরকে যেই কমিটমেন্টগুলো দিচ্ছেন সেটা আপনার এই বছরের পলিসি। একজন বিনিয়োগকারী আসবেন কিন্তু একটা লম্বা সময়ের জন্য বিনিয়োগ পরিকল্পনা করে, তাই না? এইটা একটা বড় ইস্যু আমাদের। আপনি শুনলে অবাক হবেন, বাংলাদেশের ভিসা পাওয়া কিন্তু সহজ না। জি, অনেকে বলে থাকে। এবং বাংলাদেশে, চীন না শুধু, জাপানও বলে থাকে, বেশিরভাগ দেশেই। বাংলাদেশে একজন বিনিয়োগকারী আসবেন, এই দেশটাকে তার নিজের দেশ মনে করার মতো কমফোর্ট জোনটা আমার তাকে দিতে হবে। আমি যদি তাকে পদে পদে বাধা দিই বাংলাদেশে আসবেন সেটার শুরু থেকেই, তারপরে উনি বিনিয়োগ করতে গেলে যেই ধরনের পারমিশনসগুলো তার দরকার হয়, এবং আমরা ওয়ান স্টপ সার্ভিসেস নামে যা যা শুনেছি বলেছি সেটা একটা লম্বা আলাপ, প্রত্যেকদিনই আলোচনা হচ্ছে কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। তৃতীয়ত, আপনি এত পারমিশন নেওয়ার পরে বাংলাদেশে বিনিয়োগ করলেন, আপনার ব্যবসা করার ক্ষেত্রে প্রতিটা দিন প্রতিটা ক্ষেত্রে আপনার যেই ধরনের অবস্টিকলসের সামনে দিয়ে যেতে হবে, আপনার লোকাল পলিটিশিয়ান বলেন, আপনার লোকাল সাপ্লায়ার বলেন, আপনার গার্মেন্টস আর অন্যান্য ইন্ডাস্ট্রির ওয়ার্কারদের এফিসিয়েন্সি এবং তাদের যেই নিয়মানুবর্তিতা বলেন, এইসব জিনিসগুলো আসলে চীনের স্ট্যান্ডার্ডের সাথে কম্পেয়ার করলে আমরা অনেক পিছিয়ে আছি। জি, এবং আশা করি যে ক্ষেত্রে অবশ্যই কাজ করতে হবে। এখন বর্তমান যে পরিস্থিতি আছে, আমরা ধরে নিলাম কোনো ধরনের ইমপ্রুভমেন্ট নেই, এই ক্ষেত্রে কি আসলে আপনি একটু আগে যে ফাইবার নিয়ে কথা বলছিলেন যে একটা চীন বাংলাদেশ মিলে একটি যৌথ টেক্সটাইল কোম্পানি ধরা যায় কিনা, আমরা অবশ্যই এটা নিয়ে আলোচনা করব। আমরা বিরতিতে চলে যাচ্ছি, বিরতি থেকে এসে বিস্তারিত আলোচনা করব। জি দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21 বিজনেসে। দর্শক, বিরতির আগে বাংলাদেশ চীন দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সাবেক সাধারণ সম্পাদক ও মুখপাত্র আল মামুন মৃধার সঙ্গে। আমরা আবারও ফিরছি আলোচনায়। মামুন ভাই, আপনি যেটা বলছিলেন ম্যানমেড
ফাইবার এটি ভালো মানে অপরচুনিটি হতে পারে বাংলাদেশের জন্য। এর যদি ছোটোখাটো কিছু উপকারিতা বলতেন, আর এটা আসলে চায়নাতে আমাদের যে এক্সপোর্ট সেটাতে কিছুটা মার্কেট শেয়ার দখল করতে সাহায্য করবে কিনা? অবশ্যই, শুধু চায়না না, সামনের দিনের যেই ট্রেন্ড সারা পৃথিবীব্যাপী, এটা আপনার ট্রেডিশনাল ফাইবার, ট্রেডিশনাল আমরা ড্রেস মেকিংয়ে যা যাচ্ছি তার থেকে একটা বড় রকমের শিফট হবে, এবং সেই শিফটটা কিন্তু অলরেডি চীনে শুরু হয়ে গেছে। আচ্ছা, আপনারা দেখছেন ওখানে এআই বেসড ইন্ডাস্ট্রিজের এবং আপনার নো লাইট ইন্ডাস্ট্রিজ যেগুলো হচ্ছে এখন, এবং আমরা যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলি তার জন্য প্রিপারেশনের একটা অন্যতম অনুষঙ্গ হবে হচ্ছে এই ম্যানমেড ফাইবারগুলো। এটার সুবিধাটা কি? এটার সুবিধাটা হলো যে ন্যাচারাল ফাইবারের অনেক সময় স্কারসিটি থাকে, আপনি পান না, অনেক সময় আপনার প্রয়োজন অনুযায়ী দামের ওঠানামা করে। সো তাতে করে আপনার গ্লোবালি বেশ কিছু জায়গায় বেশ কিছু কেস স্টাডি আছে যে সমস্যার সম্মুখীন হতে হয়েছে। ম্যানমেড ফাইবারের সুবিধাটা হচ্ছে এটা সাশ্রয়ী, এটা আপনি আপনার প্রয়োজন মতো তৈরি করতে পারবেন, আপনার যত পোশাকের বৈচিত্র্যতা, রাইট, এবং বৈচিত্র্যতাটা যেটা সেইটা এই ম্যানমেড ফাইবারের মধ্যে আরও অনেক বেশি ফুটিয়ে তোলা যায় দেন দ্য ট্রেডিশনাল ফাইবার। আচ্ছা আচ্ছা। সো এই কারণে যারা বিশেষজ্ঞ আছেন তারা সকলেরই কথা হলো যে আলটিমেটলি আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিটা এই ম্যানমেড ফাইবার বেসড পোশাকের দিকে, আমরা আশা করি সরকার এই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করবেন, আর যারা ব্যবসায়ী রয়েছেন তাদেরকে তো অবশ্যই সহযোগিতা অথবা নীতিগত সহায়তা প্রয়োজন। আরেকটি বিষয় হচ্ছে ইউএস ট্যারিফের ক্ষেত্রে রেসিপ্রোকাল যে শুল্ক রয়েছে, ট্রাম্পের 90 দিনের আলটিমেটামের মধ্যে 75 দিন চলে গিয়েছে। আমরা কি বাংলাদেশের পক্ষ থেকে কোনো ধরনের অ্যাকশন প্ল্যান দেখতে পাচ্ছি অথবা প্রস্তুতি দেখতে পাচ্ছি কিনা? দেখুন, কিছু জিনিস আসলে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ডিল করছেন, এবং সেই ক্ষেত্রে আমাদের আগের মতো আর ইন্টারফেয়ার করার বা ইনপুট দেওয়ার উপায় নাই, অনেকগুলো বাস্তব কারণে। সেগুলো নিয়ে আর একটা দিন লম্বা আলাপ আলোচনা হবে। যেহেতু আরেকটা দিন আলোচনা করবেন, এক্ষেত্রে আমি আশা করছি উত্তরটি সংক্ষিপ্ত হবে। এরই মধ্যে আমরা আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, তার প্রশ্নটি নিয়ে আসছি। জি প্লিজ। জি দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি রাকিব বলছি উত্তরা থেকে। আমার একটা প্রশ্ন আছে, আমরা তো চিকিৎসার জন্য ভারতে যাই, যদি ভারতে পরিবর্তে আমরা যদি চিকিৎসার জন্য চীনের দিকে যেতে পারি কিনা, এই বিষয়ে বাংলাদেশ চীন চেম্বার অফ কমার্স উদ্যোগী ভূমিকা পালন করবেন কিনা, এটা একটু জানতে চাই বিষয়। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ধন্যবাদ। চিকিৎসার জন্য চীনে যাব? অবশ্যই রাকিব ভাই, ধন্যবাদ। আমি যেটা বলি যে বাংলাদেশ চায়না চেম্বার অনেক আগে থেকেই এই ব্যাপারগুলো নিয়ে কিছু কিছু উদ্যোগ নিয়েছিলেন, এবং জনমতের বাংলাদেশ এবং চায়নার জনমত যেটা আছে সরকারি এবং বেসরকারি পর্যায়ে কিছু কাজ করেছিলেন বলেই আজকে চীনের দুয়ারটা বাংলাদেশের চিকিৎসার জন্য উন্মুক্ত হয়েছে। আমাদের সাথে চীনের অনেক আগে থেকেই একটা চিকিৎসার সম্পর্ক আছে। আমরা এর আগে যেটা দেখেছি যে ইউনানি আমাদের এখানে হাজার হাজার বছর ধরে ব্যবহার হয়েছে, সেটা কিন্তু চীনের ইউনান থেকেই এসছে। আচ্ছা, এই জন্যই নাম ইউনানি। মাঝখানে এটা বেশ কিছু ফার্মাসিউটিক্যালসের দাপটে বন্ধ ছিল, আবার শুরু হচ্ছে, এবং আমি আশা করি যে সামনের দিনগুলোতে চীনের যে অভাবনীয় সাফল্য তার মেডিকেল সেক্টরে, সেইটার বেনিফিটটা বাংলাদেশ পুরোপুরি নিতে পারবে। আচ্ছা, সাশ্রয়ী হবে কিনা, ভারতের চেয়ে তুলনামূলক কম দাম হবে কিনা? দেখুন, এইটা আসলে কে কি চিকিৎসা নিতে যাচ্ছেন, কার রোগের কি রকমের প্রয়োজন তার উপরে ডিপেন্ড করবে। আমাদের তো বেশিরভাগ হার্টের জন্য যাই। আমরা যদি ভারতের সাথে কম্পেয়ার করি বা সিঙ্গাপুর বা থাইল্যান্ডের সাথে কম্পেয়ার করি, তাহলে কিন্তু আমরা যে এখনো পর্যন্ত যে ফিডব্যাকগুলো যে দলগুলো গেলেন চায়নাতে তাদের কাছ থেকে পেয়েছি যে ইটস ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, ইটস ইকুইভ্যালেন্ট বাট উইথ মাচ বেটার ফ্যাসিলিটিস অ্যান্ড কোর্ডিয়ালিটি। জি অবশ্যই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ বাংলাদেশ চীন দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সাধারণ সম্পাদক ও মুখপাত্র আল মামুন মৃধা। দর্শক, নিচ্ছে একটা বিরতি। দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21শের সঙ্গেই থাকুন।